বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, প্রভাষক পদার্থবিজ্ঞান, সাতক্ষীরা সরকারি কলেজ সাতক্ষীরা। আমি চতুর্থ ক্লাসে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা গত ক্লাসে আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের যে তৃতীয় অধ্যায় গতিবিদ্যা অধ্যায় থেকে প্রাস নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের ওই অধ্যায়ের আরো কিছু গুরুত্বপূর্ণ সূত্র বা গুরুত্বপূর্ণ টপিক যেগুলো না জানলে আমাদের ওই অধ্যায় সম্পন্ন হয় না, সব পরিপূর্ণ হয় না, বিভিন্ন রকম উদ্দীপক আসতে পারে, সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো খেয়াল করি, আমরা নিউটনের যে গতিসূত্র এসএসসি পর্যায়ে আমরা শিখেছি, 1 নম্বর যে সূত্র ছিল সেটা হলো v = v0 প্লাস এটি। 2 নম্বর যে সূত্র সেটা হলো s = v v0 বাই 2 ইন্টু t। 3 নম্বর যে সূত্র সেটা আমরা জানি, সেটা হলো s = v0t প্লাস হাফ at স্কয়ার। আর 4 নম্বর সূত্র v² = v0² প্লাস 2as। এখানে নিশ্চয় পরিচয় তোমরা জানো, যেখানে v0 তাহলে আদিবেগ, আমরা এসএসসিতে শিখলাম সেটা আদিবেগ u, এখন থেকে আমরা আদিবেগকে কি বলবো? v0। যদি কোনো বস্তু দাঁড়িয়ে থাকে, স্থির অবস্থায় থাকে, তাহলে আদিবেগের মান কত? 0। অর্থাৎ একটা বস্তু যদি স্থির অবস্থায় থাকে আদিবেগের মান 0। এরপরে আমরা v এর কি বলবো? সেই বেগ। সেই বেগ অর্থাৎ এই বেগটা যে কোনো সময় বেগ, কোনো নির্দিষ্ট সময় বেগ হতে পারে, সেই বেগটা v। টিতে সময়, এতে ত্বরণ। ত্বরণ অনেক সময় ত্বরণ সরাসরি দেওয়া নাও থাকতে পারে। যদি বলে 2 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, 2 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড করে বেগ বৃদ্ধি পাচ্ছে, তার মানে কি? ত্বরণ কাকে বলে? বেগ বৃদ্ধির হারকে ত্বরণ মানে, অর্থাৎ 1 সেকেন্ডে বেগ বৃদ্ধি হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি ত্বরণ মানে কি, আমরা সেই ক্ষেত্রে বেগ বৃদ্ধির হার আছে 10 মিটার পার সেকেন্ড, এক সময় কত? 2 সেকেন্ড। তাহলে 10 কে 2 দ্বারা ভাগ করলে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে ত্বরণ বেগ সিস্টেম হচ্ছে এটা। এরপরে 3 নম্বর সূত্রে যেখানে s আছে অতিক্রান্ত দূরত্ব, t t অর্থাৎ নির্দিষ্ট সময়ে t সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। আর এই ব্যাখ্যা সবকিছু দেওয়া গেছে। মনে রাখবে একটা গুরুত্বপূর্ণ সূত্র, এটা আমরা অনেকে জানি না বা আমরা ফলো করি না, একটা গুরুত্বপূর্ণ সূত্র, s t = v0 প্লাস হাফ a ইন্টু 2t মাইনাস 1। এই একটা খুব গুরুত্বপূর্ণ সূত্র। আমরা এই সূত্র সম্পর্কে অনেকে অবগত না, সবার যদি উপকার লাগে, ভালো লাগবে। সেটা হলো t-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। অর্থাৎ কোনো একটা বস্তু 5 সেকেন্ডে যায় 50 মিটার আর 5 সেকেন্ডে যায় 10 মিটার, দুটো আলাদা। পঞ্চম বা 5th, 6th, 7th, 8 যদি এরকম তম সেকেন্ড হয়, সূত্র হবে এটা। অর্থাৎ v0 মানে আদিবেগ, এতে ত্বরণ টিতে সময়। এইটি আছে পঞ্চম সেকেন্ড মানে 5, t মান 5 আর অতিক্রান্ত দূরত্ব এরা। এই নিয়ে আমাদের অনেক কথা আছে, উদ্দীপক আছে, সেগুলো আমরা আস্তে আস্তে করার চেষ্টা করব। এটা হচ্ছে মনে রাখবে, এগুলো হচ্ছে রৈখিক ক্ষেত্রে, এগুলো আবার কৌণিক ক্ষেত্রে হয়। যেমন আমরা বেগ কাকে বলে? সরণের হারকে বেগ বলে। এবার ত্বরণ কাকে বলে? বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। এরপরে আমরা এইরকম আস্তে আস্তে অনেক কথা বলবো। যদি বলি বেগের জায়গায় কৌণিক বেগ, আমি এখানে বলেছি সরণের হারকে বেগ বলে, তাহলে কৌণিক সরণের হারকে কৌণিক বেগ বলে। কৌণিক সরণের হার, কৌণিক সরণটা কেমন? আমরা খেয়াল করি, একটা বস্তু, আমরা একটা বৃত্ত আঁকালাম, এই বস্তুটা আছে এ বিন্দুতে, পরে গেল বি বিন্দুতে, তাহলে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, কোন বস্তু বৃত্তাকার পথে এক জায়গা থেকে আর এক জায়গায় আসলে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, সেই কোণটার নাম হচ্ছে উৎপন্ন কোণ, এটা কৌণিক সরণ। অর্থাৎ কৌণিক সরণের হারকে কি বলে? কৌণিক বেগ বলে। আবার বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, কৌণিক বেগ বৃদ্ধির হারকে কৌণিক ত্বরণ বলে। আমরা কৌণিক বেগকে ওমেগা দ্বারা ব্যক্ত করি, কৌণিক ত্বরণকে আমরা আলফা দ্বারা ব্যক্ত করি। আমরা কৌণিক ত্বরণকে কি দ্বারা ব্যক্ত করি? আলফা দ্বারা ব্যক্ত করি। এরপরে আমরা প্রথম যে কথাটা কৌণিক সরণ বলছিলাম, সেটা কি? থিটা। কৌণিক সরণ হচ্ছে থিটা, কৌণিক বেগ হচ্ছে ওমেগা, আর কৌণিক ত্বরণ হচ্ছে আলফা।
আমরা এর সাথে এর আমরা তুলনা করব। এটা এইগুলো হচ্ছে রৈখিক ক্ষেত্রে। আমি এটা একটু রৈখিক, আর এখন দেখবো এটা কৌণিকের ক্ষেত্রে। এর 1 নম্বর সূত্র এটা। আর আমরা কৌণিকের ক্ষেত্রে যে 1 নম্বর সূত্র হবে সেটা হলো ওমেগা এফ ইকুয়াল টু ওমেগা 0 প্লাস আলফা টি। ওমেগা 0টা কি? আদি কৌণিক বেগ, আর ওমেগা এফটা কি? শেষ কৌণিক বেগ। আলফাটা কৌণিক ত্বরণ। 2 নম্বর যে সূত্র সেটা হচ্ছে থেটা মাইনাস থেটা নট। আমরা এটা বলেছি সরণ। সরণ মানে অবস্থানের পরিবর্তন। তার মানে আদি সরণ যদি x নট আর শেষ সরণ যদি x হয়, তাহলে সরণ অবস্থানের পরিবর্তন কত হয়? x মাইনাস x নট। x মাইনাস x নটটাকে আমরা কি বলেছি? কি বলি? s। অর্থাৎ x মাইনাস x নট মানে কি? এটা হচ্ছে অবস্থানের পরিবর্তন, যেটাকে আমরা সরণ বলি। আদি কোণ, অর্থাৎ এটা সরণের কৌণিক সরণের পরিবর্তন মানে কৌণিক সরণ। এটাকে আমরা বলবো ওমেগা এফ প্লাস ওমেগা 0/2 ইন্টু টি। 3 নম্বর বলবো একইভাবে যে ওমেগা 0 ইন্টু টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার। 4 নম্বর সূত্র যেটা বলবো সেটা হলো ওমেগা এফ স্কোয়ার ইকুয়াল টু ওমেগা 0 স্কোয়ার প্লাস 2 আলফা ইন্টু থেটা মাইনাস থেটা নট। এই হচ্ছে সূত্রগুলো। এখানে কি হলো? ওমেগা এফ হচ্ছে শেষ, ওমেগা 0 আদি কৌণিক বেগ, ওমেগা এফ শেষ কৌণিক বেগ, আলফা কৌণিক ত্বরণ, থেটা মাইনাস থেটা নট কৌণিক সরণ। এটাই এই হলো এর আলোচনা। এখন আমরা আর একটু সূত্র নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সেটা হচ্ছে আমরা জানি এসএসসিতে আমরা পড়েছি যে এস ইজিক্যাল টু আর থেটা। এসটা কি বলেছি? কোন চাপের দৈর্ঘ্য। এসটা কি? চাপের দৈর্ঘ্য। অর্থাৎ একটা বৃত্ত আমি কল্পনা করি, একটা বস্তু এতে আছে, গেল কোথায়? বিতে। কেন্দ্র উৎপন্ন কোণ কত? থেটা। এর ব্যাসার্ধ কত? আর। কেন্দ্র থেকে বৃত্তের যে কোনো দূরত্ব পর্যন্ত, বিন্দু পর্যন্ত দূরত্বকে কি বলে? ব্যাসার্ধ বলে। অর্থাৎ একটা বৃত্তের ব্যাসার্ধ সব জায়গায় একই রকম হবে। এই চাপের দৈর্ঘ্য এস হচ্ছে এটা। তাহলে এস এটা আর, এটা কেন্দ্র উৎপন্ন কোণ কত? থেটা। তাহলে আমরা আরটা কি বললাম? বৃত্তের ব্যাসার্ধ। আর থেটা কি? উৎপন্ন কোণ। কি বুঝতে পেরেছো? আমরা যেহেতু বলেছি এস ইকুয়াল টু আর থেটা, এখন আমি এখানে কি? সরণ, ব্যাসার্ধ, উৎপন্ন কোণ। আমরা এখানে যে চাপের, এখান থেকে আমরা রৈখিক, এটা আমরা রৈখিক সরণ আর কৌণিক সেটাকে উৎপন্ন কোণ, উৎপন্ন কোণের আরেকটা নাম কি? কৌণিক সরণ। তাহলে রৈখিক সরণ আর কৌণিক সরণ মধ্যে সম্পর্ক। এবার আমি রৈখিক বেগ আর কৌণিক বেগের মধ্যে সম্পর্ক বের করতে চাই। সেক্ষেত্রে আমরা উভয় পক্ষকে সময়ের সাপেক্ষে ব্যবকলন করব। তাহলে কি হলো? ডিএস বাই ডিটি ইকুয়াল টু ডি বাই ডিটি আর থেটা। উভয় পক্ষ কি করলাম? সময়ের সাপেক্ষে ব্যবকলন করলাম। তো তোমরা জানো ডিএস বাই ডিটি অর্থাৎ সরণের হারকে কি বলে? এটা সরণের পরিবর্তন, সময়ের পরিবর্তন। তাহলে সরণের হারকে কি বলে? বেগ বলে। এটা হচ্ছে রৈখিক বেগ। আর 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 থেটা উভয় ব্যবকলন করতে হবে, কিন্তু আর হচ্ছে কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট? তার কারণ হলো একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘোরে, যে জায়গায় যাক না কেন ব্যাসার্ধ সবসময় কি থাকে? ইতিমধ্যে বলেছি একই থাকে, কনস্ট্যান্ট থাকে। তাহলে সেটা আরটা কনস্ট্যান্ট কমা নিলাম। কি থাকলো? ডি থেটা বাই ডিটি বা ভি ইকুয়াল টু আর ডি থেটা বাই ডিটি। এই কথার অর্থ হলো ওমেগা। কেন? এটা কি? কৌণিক সরণের পরিবর্তন আর সময়ের পরিবর্তন। সরণের কৌণিক সরণের পরিবর্তনের হারকে কি বলে? কৌণিক বেগ বলে। অর্থাৎ এখানে ওমেগাটা কি? কৌণিক বেগ, আর ভিটা কি? রৈখিক বেগ।
আমি যদি এই রাশিটাকে, তাহলে এটা একটা রাশি হলো, এটা একটা রাশি হলো, সমীকরণ, এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ। আমি আবার সময়ের সাথে কি ব্যবহার করি, ডিভি বাই ডিটি, ডি বাই ডিটি অফ আর ওমেগা। তাহলে ডিভি বাই ডিটি অর্থাৎ বেগ বৃদ্ধির হারকে কি বলে, ত্বরণ বলে। এ আরটা কনস্ট্যান্ট, ইতিমধ্যে বলেছি কেন কনস্ট্যান্ট, আর এখানে কি থাকলো ডি ওমেগা বাই ডিটি। তাহলে কি হলো, এ ইকুয়াল টু আর, আর কৌণিক বেগ বৃদ্ধির হারকে কি বলে, কৌণিক ত্বরণ বলে, আমি ইতিমধ্যে বলেছি। অর্থাৎ কৌণিক ত্বরণকে আলফা দ্বারা ব্যক্ত করে, আর আলফা। তাহলে কি হলো, এ ইকুয়াল টু আর আলফা। ঠিক আছে বন্ধুরা, আমরা খেয়াল করলাম যে কিভাবে রৈখিক বেগের সাথে কৌণিকের সম্পর্ক নির্ধারণ হয়, সেটা আমরা এই সূত্রগুলো সবই কাজে লাগবে। এবার আমরা কেন্দ্রমুখী ত্বরণ নিয়ে কথা বলবো। মনে রাখবে, কেন্দ্রমুখী ত্বরণের এখানে একটি সূত্র আছে, একটু খেয়াল করো। যে বৃত্তাকার মতে আমরা একটা বস্তু যাচ্ছে এইভাবে, আমরা আলোচনা করছি কি নিয়ে, কেন্দ্রমুখী ত্বরণ এবং বল, কেন্দ্রমুখী ত্বরণ আর বল নিয়ে আলোচনা করব। একটা বস্তু বৃত্তাকার মতে আবর্তন করছে কেন্দ্রের দিকে, ব্যাসার্ধ বরাবর, বৃত্তাকার মতে আবর্তনরত কোনো বস্তু ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে একক সময়ে যে বেগ বৃদ্ধি পায় সেটার নাম কেন্দ্রমুখী ত্বরণ, বা যে ত্বরণ ক্রিয়া করে। বৃত্তাকার পথে আবর্তনরত কোনো বস্তু বৃত্তের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে যে ত্বরণ ক্রিয়া করে তার নাম কেন্দ্রমুখী ত্বরণ। কেন্দ্রমুখী ত্বরণকে আমরা এ দ্বারা ব্যক্ত করব। তাহলে এ ইকুয়াল টু, আমরা এখানে প্রমাণ করব ভি স্কয়ার বাই আর। এখানে ভি ইকুয়াল টু বেগ, আর ইকুয়াল টু ব্যাসার্ধ। তো সুপ্রিয় ছাত্রছাত্রীরা, ইতিমধ্যে কিন্তু ভি ইকুয়াল টু আমরা জানি, ভি ইকুয়াল টু আর ওমেগা আমরা প্রমাণ করেছি, দেখাইছি। তাহলে এটা আমি এখানে বসালাম। তাহলে এ ইকুয়াল টু কি হলো, আর স্কয়ার ওমেগা স্কয়ার বাই আর। তাহলে এ ইকুয়াল টু আর ওমেগা স্কয়ার। ঠিক আছে, তাহলে কি হলো, এটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ, এ ইকুয়াল টু আর ওমেগা স্কয়ার। আবার আমরা এটাকে এইভাবে বলতে পারি, এ ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর, এটাও কেন্দ্রমুখী ত্বরণ। আমরা যেহেতু কেন্দ্রমুখী বলে আলোচনা করতে চাই, আমরা জানি এফ ইকুয়াল টু এম এ, এখানে এফ তে কি বল, এম তে কি ভর, এতে ত্বরণ। কিন্তু যদি আমি এ ইকুয়াল টু যদি এ ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর হয়, এই ত্বরণটার নাম কি, কেন্দ্রমুখী ত্বরণ। এটা শুধু ত্বরণ, কিন্তু এটা কি কেন্দ্রমুখী ত্বরণ। তাহলে এইটা যদি আমি এখানে মান বসাই, এফ ইকুয়াল টু এম ভি স্কয়ার বাই আর, মান বসালে তখন এই বলটা শুধু বল থাকে না, তখন এটা কি হয়, কেন্দ্রমুখী বল। অর্থাৎ কেন্দ্রমুখী ত্বরণটা বসালে নাম কেন্দ্রমুখী, এফটা তখন কেন্দ্রমুখী বল, কিন্তু শুধু ত্বরণ বসালে এটা শুধু বল। ঠিক আছে, আমরা এখান থেকে আমরা এম ভি মানে আর ওমেগা ইতিমধ্যে তোমাদের বলেছি বা আর। তাহলে এফ ইকুয়াল টু কি হলো, যে এম আর ওমেগা স্কয়ার। তাহলে আমি সব সূত্রগুলো যদি আমি তোমাদের মাঝে লিখতে চাই, তাহলে আমরা লিখতে পারবো এ ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর ইকুয়াল টু আর ওমেগা স্কয়ার। এটা কেন্দ্রমুখী ত্বরণ। আর কেন্দ্রমুখী বল যদি লিখতে চাই, তাহলে বলবো এম ভি স্কয়ার বাই আর ইকুয়াল টু এম আর ওমেগা স্কয়ার। ঠিক আছে, কি সহজ লাগছে না? আরো এর আলোচনা করার বিষয় আছে, আমরা আলোচনা করব। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তাহলে আমরা দেখলাম কিভাবে কেন্দ্রমুখী ত্বরণ আর কেন্দ্রমুখী বল নির্ণয় করতে হয়। আমরা এগুলো বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করব। তো আমরা আজ সময় স্বল্পতার জন্য আমরা আজ এই পর্যন্ত ক্লাস নিচ্ছি। তোমরা অপেক্ষায় থাকো, আমি আরো অনেক ক্লাস নেওয়ার চেষ্টা করবো, তোমাদের যাতে ভালো হয় সেই চেষ্টা করবো। তোমাদের কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি বলি, তোমরা বাসায় কিভাবে পড়বে। তোমাদের কাছে নিশ্চয়ই একটা বোর্ড বই আছে, বোর্ড বইতে বিভিন্ন রকম যে সংজ্ঞাগুলো, যে উদ্দীপকগুলো, বোর্ডের উদ্দীপকগুলো দেওয়া আছে, করে দেওয়া আছে, সেগুলো তোমরা দেখবে, উদাহরণের অঙ্কগুলো করবে, সেই মতে অনুশীলনীতে যেগুলো দেওয়া আছে সেগুলো প্র্যাকটিস করবে। আর প্রত্যেকটা অধ্যায়ের ভিতরে মূল বই ভালোভাবে পড়বে এবং
দেখা যাবে যে আরো অনেক ভালো ভালো জিনিস তোমরা শিখতে পারছো। আর আমি তোমাদের আরো অনেক ভালো ভালো ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো তোমরা চেষ্টা করবে বই ভালোভাবে পড়ার। আর সবার উদ্দেশ্যে একটা কথা বলছি, তোমাদের আমার ভিডিও যদি তোমাদের সবার ভালো লাগে তাহলে তোমরা নিজ উদ্যোগে এগুলো শেয়ার করবে এবং তোমাদের নিজ নিজ টাইম লাইনে রেখে দিবে। হয়তোবা এটা তোমাদের ভবিষ্যতে আরো অনেক কাজ দেবে। আমি চেষ্টা করবো ক্লাসে তোমাদের ভালোটা দেওয়ার জন্য। তো আজ এই পর্যন্ত সবার মঙ্গল কামনা করি। সবাই করোনার জন্য বাসায় অবস্থান করো, বাসায় বই পড়ো, আর নিজ নিজ পিতা মাতাকে সহযোগিতা করো। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ছোট্ট প্রচেষ্টা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে ইনশাআল্লাহ।